ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গত ১ জুলাই থেকে শুরু হয়েছে বিভিন্ন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলোর ধারাবাহিক কর্মসূচি। এর মধ্যে গোয়েন্দাদের ব্যর্থতার কারণে জাতীয় নাগরিক পার্টি গোপালগঞ্জে গিয়ে হামলা ও সহিংসতার শিকারের পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে সরকার। নতুন করে আলোচনায় আসে আওয়ামী লীগের ষড়যন্ত্র। এমন প্রেক্ষাপটে আবারও রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার আশঙ্কা করছে পুলিশের বিশেষ শাখা এসবি। বিশেষ করে আজ ২৯ জুলাই থেকে ৮ অগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে আওয়ামী লীগের গোপন বৈঠক, ভার্চুয়াল প্রচারণা ও সংঘবদ্ধ নৈরাজ্যের পরিকল্পনার খবর পেয়েছে গোয়েন্দা সংস্থা। যে কারণে গতকাল ২৮ জুলাই এসবি তাদের এক জরুরি চিঠির মাধ্যমে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারের কাছে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে। আগামী ১১ দিন পতিত আওয়ামী লীগের সম্ভাব্য ষড়যন্ত্র রুখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দলগুলোও কি প্রস্তুত? যদিও ইতিমধ্যে তারা জুলাই সনদ ইস্যুতে বিপরীতমুখী অবস্থান নিয়েছে। ঐকমত্য কমিশনের জুলাই সনদের খসড়া প্রকাশ করাকে বিএনপি ইতিবাচক হিসেবে দেখলেও এনসিপি বলছে সেই প্রক্রিয়ায় জুলাই সনদের খসড়া প্রকাশ করা হয়েছে তা গ্রহণযোগ্য নয়। আর জামায়াত মনে করছে জুলাই সনদের খসড়া অসম্পূর্ণ এবং কিছু অংশ বিপজ্জনক। এদিকে আবার ৬ বছর পর আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ডাকসু নির্বাচন ঘিরেও পুরনো ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন কেউ কেউ। তাই অনেক শিক্ষার্থীর মনে প্রশ্ন, এবার কি সত্যি নির্বাচন হবে নাকি আগের মতোই আশার বুদবুদে মিলিয়ে যাবে? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আছেন জনতা পার্টি বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র গোলাম সারওয়ার মিলন এবং আছেন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। ববি হাজ্জাজ, হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের, বিশেষ অভিযান চলবে তল্লাশি। এসবি আশঙ্কা করছে যে ২৯ জুলাই থেকে ৮ অগস্ট পর্যন্ত এই সময়টিকে কেন্দ্র করে অনলাইন এবং অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে এক ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে পতিত সরকার এবং এই যে দলটিকে আসলে বাংলাদেশ থেকে প্রায় বিতাড়িত বলা চলে, তাদের কিছু নেতাকর্মী এই সময় নানানভাবে সরকারি বেসরকারি স্থাপনায় তারা হামলা চালাতে পারে, বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালাতে পারে এবং এটির কারণে তারা একটি বিশেষ সতর্ক বার্তা পাঠিয়েছে। কি মনে করছেন যে সেই সক্ষমতা এই মুহূর্তে বাংলাদেশে দাঁড়িয়ে এই জুলাই মাস বা অগস্ট মাসের শুরুর দিকটাকে কেন্দ্র করে তাদের আছে কি নেই? জি, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তাসনিফা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে আজকে আমার বিজ্ঞ ভাইয়েরা যারা আছেন প্যানেলে এবং ডিবিসি সকল শ্রোতাকে আমার সালাম এবং শুভেচ্ছা। প্রথমত, যে কোনো পতিত শক্তি চেষ্টা তো করতেই থাকবে, তাদের চেষ্টা অব্যাহত থাকবে। তারা কোনো ধরনের অস্থিতিশীলতার একটা অবস্থান যদি তৈরি করতে পারে এবং সেই হিসাবে আওয়ামী লীগের যত লোকজন রয়ে গেছে এবং তাদের অনেক পরিমাণ অর্থ তারা নিশ্চয়ই এখনও ধরে রাখতে সক্ষম হয়েছেন, যার মাধ্যমে তারা কিছু অস্থিতিশীলতা তৈরি করার অবস্থানে নিশ্চয়ই থাকবেন। তবে আমি আমার পার্সোনাল কথা বলছি, আমি পার্সোনালি বিশ্বাস করি না যে পতিত স্বৈরাচারদের এমন কোনো শক্তি আছে যেটার মাধ্যমে আসলে পুরো দেশকে তারা আবার অন্য কোনো কিছু একটা পথে নিয়ে যেতে পারে। এরকম শক্তি আমি অ্যাটলিস্ট বাস্তবিকভাবেই মনে করি না। আমি যেটা মনে করি যে তাদের অনেক প্রচেষ্টা থাকবে এবং এই প্রচেষ্টাগুলোর ভেতরে যদি আমরা বাতাস দেই বা আমাদের ভেতরের অনেক সেকশনস বাতাস দেয়, তাহলে অনেক কিছু হয়তো দুর্ঘটনা ঘটতে পারবে। যেমন আপনি মাননীয় প্রধান উপদেষ্টার কথা বললেন বা সরকারের কথা বললেন যে গোপালগঞ্জে আক্রমণের মাধ্যমে এবং গোপালগঞ্জে যে আপনার ইন্টেলিজেন্স ফেইলিয়ার, এই দুটোর কথা বললেন। তো গোপালগঞ্জে ইন্টেলিজেন্স ফেইলিয়ার কিছু দূর ছিল, এটা আমি মানতে রাজি আছি, কারণ ইন্টেলিজেন্স রিপোর্ট তো আমি পাই না, আমি ধরে নিচ্ছি কেউ জানেন না। কিন্তু আসলে ইন্টেলিজেন্স রিপোর্টের কি খুব বেশি প্রয়োজন ছিল বুঝবার জন্য যে গোপালগঞ্জে আপনি যাবেন, আপনি মুজিববাদ মুর্দাবাদ, তারপর প্রমিনেন্ট ইউটিউবাররা প্রচারণা শুরু করবেন যে ৩২ নম্বরের মতো মুজিবের মাজার ভেঙে চুরমার করে দেবেন এবং সেখানে কোনো ধরনের কোনো ঝামেলা হবে না, এটা মানে কোনো ধরনের কোনো ঝামেলা হবে এটা জানবার জন্য বোধহয় ইন্টেলিজেন্স রিপোর্টের দরকার ছিল না, মানে এত গর্ধব তো কারোরই হবার কথা না। সো তাহলে এখানে আমরা দেখছি যে পরিষ্কারভাবে কোনো একটা গোষ্ঠীর বা কোনো একটা নতুন রাজনৈতিক দল বলেন বা সরকারের ভেতরের সরকারের সাথে সংযুক্ত কোনো একটা অংশীদারদের একটা প্রচেষ্টা ছিল কোনো একটা ঝামেলা পাকাবার। কারণ নর্মালি এই জিনিসটা আমরা দেখে থাকি যে কোনো ধরনের আসলে শক্ত কোনো ঝামেলার সম্মুখীন যখন দেশ হয়, তখন সেটা সরকার জনগণকে একদম ঢালাওভাবে না জানিয়ে ট্যাকেল করতে চেষ্টা করে। কারণ জনগণকে ঢালাওভাবে জানালে এখানে প্যানিক তৈরি হতে পারে, এটার মাধ্যমে
অনেক দুরবস্থার নতুন সারা দিয়ে উঠতে পারে। প্যানিকের কথা বলছেন ববি হাজ্জাজ, এই 11টা দিনকে এসবির যে কর্মসূচি সেখানে বলা হয়েছে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে তারা চিহ্নিত করেছে, এবং আপনি নিশ্চয়ই দেখেছেন সব ধরনের যোগাযোগ মাধ্যমে আসলে এটি নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয়েছে, মিডিয়াগুলোতে ঢালাওভাবে এটি প্রচার হয়েছে। এই বিশেষ গুরুত্বপূর্ণ সময় কিংবা সর্বোচ্চ সতর্কতা হঠাৎ করে বাংলাদেশে জারি করা হলো, সবকিছু মিলে প্যানিকটা কি আরো বাড়ছে বলে মনে করেন? মানে আমার কাছে মনে হয় যে জিনিসটা যেভাবে করা হচ্ছে এখানেও আসলে কিছু প্রশ্ন তোলা উচিত। যেমন মনে করেন গোপালগঞ্জের পরে আরও যে কয়টা ঘটনা ঘটেছে, প্রত্যেকটা জায়গায় যেই ধরনের মব তৈরি হয়েছে, এবং এখানে আমি ধরেই নিচ্ছি, আমি পুরোপুরি মানছি যে এই মবগুলোর ভিতরে আওয়ামী দোসররা ছিল। 500 জন মবের ভিতরে 5টা 10টা আওয়ামী দোসর ছিল, কিন্তু এই মবের শক্তি কে তৈরি করে দিয়েছে? এই মবকে প্রেশার গ্রুপ পরে তালি বাজিয়েছে 12 মাস কারা। সো এই ঝামেলাগুলো জোরপূর্বক সৃষ্টি করা হয়েছে। যে আজকে আপনি আলোচনার ভিতরে একটা কথা বললেন যে এই জুলাই সনদ আসছে, এগেন আমি জানি আপনি এই টপিক আসেন, বাট তবু আমি জাস্ট উত্থাপন করছি যে জুলাই সনদ আসছে, একটা গ্রুপ অলরেডি বলা শুরু করেছে আমরা মানি না, যদিও ওই গ্রুপও কিন্তু প্রত্যেক দিন, আজকেও এই মুহূর্তে একটু আগে হয়তো মিটিং শেষ হয়েছে, এই মিটিং শেষ হওয়া পর্যন্ত ওই গ্রুপের আপনার রিপ্রেজেন্টেটিভরা ওই মিটিংয়ে ছিল। সো তাহলে তারা কি করছে ওই মিটিংয়ে? তাহলে মিটিং বর্জন করুক, হেঁটে চলে যাক। আর আপনি একটা গোষ্ঠী বা একটা গ্রুপ হেঁটে চলে গেলে বাকি সবার একটা কনসেনসাস বাতিল হয়ে যাবে। সো এই জায়গাগুলোতে আমরা ক্রমাগত দেখছি। প্রথম স্টেপটা ছিল ইসলামী আন্দোলন নামক একটা দল, যারা আপনার পতিত স্বৈরাচারের দ্বারা আপনার অ্যারেঞ্জ প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করেছে, প্রত্যেকটা নির্বাচনে অংশীদার ছিল, স্বতঃস্ফূর্তভাবে অংশীদার ছিল। তারা হঠাৎ করে একটা এমন একটা আবরণ তৈরি করা হলো যে স্বৈরাচারের সবচেয়ে বড় শত্রু তারা ছিল। এরকম একটা আবরণ তৈরি করে তারা জামাত এবং এনসিপি আরো কয়েকটা দলের সহযোগিতা নিয়ে সারওয়ার্দী উদ্যানে বড় একটা সমাবেশ করলো। সেই সমাবেশে তারা প্রথম ডাক দিল যে পুরা পিআর সিস্টেম ছাড়া আমরা খেলবো না। সো এই যে আমরা আমাদের মতো চাই, তাছাড়া হবে না, এটার একটা ঝামেলার প্রথম ডাকটা কিন্তু অফিশিয়ালি ওই স্টেজ থেকে হচ্ছে, যেটা মাসখানেক আগে। আসলে আমাদের ভেতরেও জোরপূর্বক এক ধরনের ঝামেলা তৈরির চেষ্টা আমার কাছে মনে হচ্ছে, যেটা সবচেয়ে দুঃখজনক এবং আশঙ্কাজনক, যে সরকারের ভেতরে মানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছেন এরকম অনেক ব্যক্তি বিশেষ আছেন যারা হয়তো এটা পুশ করতে চেষ্টা করছে। যেমন আরেকটা ছোট্ট এক্সাম্পল দিই, 2-3 দিন আগে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমাদের অফিসিয়াল মিটিং হলো। ওই মিটিংয়ে প্রধান উপদেষ্টা বলে দিলেন একটা তারিখের ভেতরে, মানে কয়েকদিনের ভেতরে এবং স্পেসিফিক একটা তারিখের ভেতরে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। কিন্তু তারপরে, এবং এগেন আমি বলি, মিটিংয়ের মেজরিটি সময়টা এইটা বলার পর এটা নিয়ে শুধু আলোচনা হয়েছে, অন্য কিছু নিয়ে আলোচনা হয়নি। কিন্তু ওই মিটিংয়ের প্রেস রিলিজে এই টপিকটাই উত্থাপন করা হয়নি, এবং তারপর থেকে সরকারের পক্ষ হয়ে যারাই টক শো বা কোথাও কথা বলছেন তারা এটা পুরোপুরিভাবে এড়িয়ে যাচ্ছেন বা বলছেন কথাটা ভুল বলা হয়েছে। দ্বন্দ্ব দেখতে পাচ্ছি আমরা। গোলাম সারোয়ার মিলন, একটু আপনার কাছে আসি। এই যে সহিংসতার শঙ্কা করছে এবং সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে হঠাৎ করে, সেই 11 দিন এক ধরনের বিশেষ গুরুত্বপূর্ণ সময় হিসেবে আমরা চিহ্নিত করতে দেখেছি। হঠাৎ করে আসলে কার্যক্রম নিষিদ্ধ হওয়া এই আওয়ামী লীগকে নিয়ে পুলিশ নড়ে চড়ে বসলো, সেটির পেছনেও আসলে কোনো কারণ দেখতে পাচ্ছেন কি? ধন্যবাদ আপনাকে এবং আজকে আমার সাথে উপস্থিত সহ আলোচক হাবিব ভাই এবং ববি হাজ্জাজ এবং অগণিত দর্শক শ্রোতাকে প্রীতি এবং শুভেচ্ছা, এবং জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটে যারা আছি তাদেরকে রক্তিম শুভেচ্ছা। আপনি যে প্রসঙ্গটা এনেছেন যে 29শে জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত যে সতর্কতার কথা বলা হয়েছে, আমি মনে করি যে এটা একটা প্যানিক সৃষ্টি করার অপপ্রয়াস। এই কারণ যারা প্যানিক করবে তারা 8ই আগস্টের পরেও করতে পারে। সুতরাং এইখানে একটি কথা প্রসঙ্গক্রমে বলতেই হয়। দেখেন, নেতৃত্ব তার যদি উইজডম না থাকে, অর্থাৎ বাংলায় যাকে বলে প্রজ্ঞা, এবং তার যদি স্যাগাসিটি না থাকে, যার বাংলায় বলে পারদর্শিতা, এইটার অভাব থাকলে কিন্তু একটা দেশের নেতৃত্বে এটার অভাব থাকলে কিন্তু দেশের জনগণকে এটা খেসারত দিতে হয়। আমি ধরে নিলাম এখন রাজনৈতিক নেতৃত্ব নেই, ভবিষ্যতে যারা রাজনৈতিক নেতৃত্ব আসবে কিংবা নির্বাচনের মাধ্যমে সেটা থাকবে, স্বচ্ছতা জবাবদিহিতা থাকবে, আমরা এটা প্রত্যাশা করি। কিন্তু আজকে ডক্টর ইউনূস সাহেব, আমি তাকে শ্রদ্ধা রেখেই বলতে চাই, তার সাথে যারা আছেন আমার মনে হয় তাদের দূরদর্শিতার অভাব কিংবা পলিটিক্যাল উইল অ্যান্ড পলিটিক্যাল কমিটমেন্ট তো তাদের নেই। তো সুতরাং সেটা মানলাম তাদের দোষ না, যেহেতু তারা কোনো রাজনীতি বিলং করেন না। কিন্তু এই যেই কথাটা বলছে, এটা আমার কাছে মনে হচ্ছে সরকারের ভিতর থেকেই এটা পাবলিকলি
এটাকে একটা অস্থিতিশীলতা, অনিশ্চয়তা, সংকটের একটা যে আবহ তৈরি করা, তারা এই ধরেন মাননীয় প্রধান উপদেষ্টা, সেনাবাহিনীর প্রতিনিধি, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধি কিংবা এসবির প্রতিনিধি সহ বিভিন্ন সাথে মিটিং করে নির্দেশনা দিয়েছেন, সেটা প্রকাশ করেন নাই। আইজি বলতেছে আমি এমন কোনো পাইনি, এটা স্পেসিফিক কোনো নির্দেশনা পাইনি। তো এই যে সমন্বয়হীনতা, আমার মনে হয় এইটা জনগণকে কিন্তু একটা অস্থিরতা এবং একটা অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে। আমি যেটা বিনয়ের সাথে বলতে চাই, দেখেন, কিন্তু কোনো না কোনো ভাবে আবার এই সমন্বয়হীনতার সুযোগও প্রতিটা আওয়ামী লীগ দিতে পারে কিনা, আমি একটা কথা বলি, আওয়ামী লীগকে আজকে আমি যেটা বলবো যে আমি এখানে ববি হাজ্জাজ সাহেবের সাথে সহমত পোষণ করে একটি জায়গায় আমার একটু দ্বিমতের জায়গা আছে। দেখেন, আওয়ামী লীগ শেখ হাসিনা পতিত স্বৈরাচার, ঠিক আছে, তা এটা আমি অনেক জায়গায় আপনার এখানে কিন্তু আমি লাস্ট যতবারই আসছি আমি বলেছি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, যখন নাকি লন্ডনের বৈঠক হওয়ার আগের থেকে মাস্ট হওয়া উচিত এক। এবং আমি যেটা বলতে চাই যে এই অবস্থায় মানে এই নির্বাচনটা যদি না হয়, এবং এই কথা বলে যে আওয়ামী লীগকে যেটা বলতে চাচ্ছেন, আওয়ামী লীগের ভিতর কি একটা শেখ মুজিবুর রহমানকে 71 পর্যন্ত তো অস্বীকার করার উপায় নেই। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া, সে তো স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, ঘোষণা দিয়ে বলেছিল অন বিহাফ অফ দ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এটা তো ইতিহাস। 71-এর পরে শেখ মুজিবও ফ্যাসিস্ট হয়েছে, গণতন্ত্রকে হত্যা করেছে, তার ধারাবাহিকতা আওয়ামী লীগের 15টা বছর তো অনেক কিছু করেছে। কিন্তু আমার কথা হলো, আওয়ামী লীগের যারা অন্যায় করেছে, লুট করেছে, হত্যা করেছে, এর তো বিচার হতেই হবে এবং সংস্কার হইতে হবে। এখন পুরো আওয়ামী লীগকে আপনি একদিকে আজকে আপনিই বললেন অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক নির্বাচন চান, ডক্টর ইউনূস বলছেন, তাহলে এই অন্তর্ভুক্তিমূলক গিয়ে এখানে কি আওয়ামী লীগকে আসার সুযোগ দেওয়া হবে কি না, এটা জনগণের কাছে কিন্তু প্রশ্ন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে, যেটা অনেক সময় বলেছি যে 1959-এ একটা অর্ডিন্যান্স হয়েছিল যে এবডো, ইলেকশন বডিজ ডিসকোয়ালিফিকেশন অর্ডিন্যান্স, এর মাধ্যমে 24-এর পুরো পার্লামেন্টকে আপনি এবডো করে দেন, তাই তো এই বিচার চলুক। এর মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগের দেখবেন মেইন যারা ছিল এরা আমির নির্বাচনের মাধ্যমে যারা আসছে এরা বাদ হয়ে যাবে, এক। 2 নম্বর হচ্ছে, আমি এই পর্যায়ে যেটা কনক্লুড করতে চাই যে তারা যে কথাটা বললো ববি হাজ্জাজ সাহেব, তাদের অর্থ আছে, তাদের ভারত আছে, তাদের আধিপত্যবাদী শক্তি তাদের সাথে আছে। আমরা এই যে বললেন যে কি 29 থেকে 8ই অগাস্ট, তারা কি 8ই আগস্টের পরে কিছু করতে পারে না? এখানেই তো আসলে প্রশ্ন। হাবিবুর রহমান হাবিব, এই যে তারা ভারতে বসে আছেন, ভারতে বসে তারা নানানভাবে অনেক ধরনের ষড়যন্ত্র করবার চেষ্টা করছেন, সেটাই তো আসলে বারবার সবাই বলছেন, রাজনৈতিক দলগুলো বলছে, বিএনপিও বলেছে যে পতন হলেও আওয়ামী লীগ দেশে বিদেশে বসে ষড়যন্ত্র করছে। সেক্ষেত্রে আসলে এই 11 দিন যখন বিশেষ গুরুত্বপূর্ণ বা বিশেষ সতর্কতা জারি করা হলো, সেই সময়টাতে আওয়ামী লীগের আসলে হঠাৎ করে বাংলাদেশে বড় কোনো নাশকতা করার মতন সক্ষমতা এখন আছে কিনা, কিংবা আসলে যে ঐক্যের কথা আমরা বলছিলাম, সেই রাজনৈতিক দলগুলোকে আসলে সেই ঐক্য ধরে রাখতে পেরেছে যাতে করে আওয়ামী লীগের মতন দল বড় কোনো ঘটনা না ঘটাতে পারে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে ডিবিসির সম্মান দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ দুজন আলোচক, আমার স্নেহধন্য সাবেক মন্ত্রী গোলাম মোস্তফা মিলন এবং ববি হাজ্জাজ দুজনকে শুভেচ্ছা। আমার খুব পরিষ্কার বক্তব্য, আজকে যে কথাটা সরকারের পক্ষ থেকে এসেছে বা ইনফরমেশন এসেছে, এটার জন্য অনেকখানি আমরা দায়ী। এই যে আমাদের এই যে ক্ষমতা, এই যে দম্ভ, এই সমস্ত কারণেই তো আওয়ামী লীগের সুযোগটা পাচ্ছে যদি কোনো ঘটনা তারা ঘটিয়ে থাকে। আর এটা তো তারা করতেই পারে, ভারতে বসে করতে পারে, বিদেশ থেকে করতে পারে। কারণ বাংলাদেশ স্বাধীন হয়েছে 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে। সেই বাংলাদেশকে আবার পুরো পাকিস্তান বানানোর জন্য গোলাম আজমের চেষ্টা করে নাই, লন্ডনে বসে আলাদা সরকার গঠন করে নাই। সরকার গঠন করে তো সেখানে আবার বাংলাদেশকে পুরো বানাতে চেয়েছিল। গোলাম আজম বহুবার সৌদি আরবকে স্বীকৃতি দিতে না করেছে। তারা পরাজিত শক্তি, তারা এটা করেছে। এখন আওয়ামী লীগ পরাজিত হয়েছে, এখন তাদের দেশের ভিতরে লোক আছে, অস্বীকার করার কোনো উপায় নাই। ভারত তাদের বন্ধু, ভারত আওয়ামী লীগের বন্ধু, ভারত বাংলাদেশের বন্ধু না, আওয়ামী লীগের বন্ধু। তো তারা এখানে আছে। এখন আমাদের মধ্যে অনৈক্য, যখন আমরা একসাথে আন্দোলন করলাম, আমাদের জনগণ শহীদ হলেন, আহত হলেন, সাধারণ মানুষ আহত হলেন, গুটি কয়েক মানুষ আন্দোলনটাকে নিজেদের করে নিয়ে যেসব কথাবার্তা বলে, আওয়ামী লীগ উৎসাহিত হতেই তো পারে। চিন্তা করতে পারেন কী কথা বলে?
বেগম খালেদার শাড়ি গহনাপত্র সব ভাগ করে দিয়ে আমরা অমুককে দিয়ে দেবো। আপনারা চিন্তা করতে পারেন, চিন্তা করতে পারেন যে টিনের চালে কাওয়া তারেক জিয়া আর আমি হস্তান্তর করতে পারলাম না। হাসিনা গেছে যে পথে, তারেক যাবে সে পথে। চাঁদা ওঠে পল্টনে, চলে যায় লন্ডনে। শহীদরা কেটেছে খাল, কে জিয়া রহমান কেটেছে খাল, এর সাথে লাঙল। এদের এদের ইয়ে কত, মানে এদের একটু মানে সাহস কত, এটা বলতে পারে এরা? একদম বলছে যে বিএনপি হলো চাঁদাবাজ, বিএনপির চাঁদাবাজদের মার্কা জানিস। জি, এই ধানের শীষে যারা আছে তারা সবাই এখন চাঁদাবাজে পরিণত হচ্ছে। এই সমস্ত কারণেই সবচেয়ে বড় চাঁদাবাজ তো ওরা। চাঁদা দিয়েই ওদের যাত্রা শুরু হয়েছে। পুরো চড়তো বাসে, পুরো থাকতো মেসে, পুরো প্রাইভেট পড়াতো। আজকে গাড়ির বহর কোটি টাকা যেমন গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে আমি এখানে পরিষ্কার করে সরকারকে বলতে চাই, সরকার প্রধানকে বলতে চাই, সরকার উপদেষ্টাকে বলতে চাই, আর যেন এই অনিবন্ত দলের পিছনে যেন আর্মি ট্যাঙ্ক না, আর্মি ইয়ে না যায়। ওটা কী বলে আপনি, এটা ওই যে এই গাড়ি এবিসি, এইসব গাড়ি নিয়ে যেন এদের পাহাড় না দেয়। এদের জন্য এই যে এরা যেটা করে বেড়াচ্ছে পদযাত্রা, কি দেশের জন্য, কি দেশের জন্য ওরা কথা বলছে। ওরা কোন কথাটা বলছে, কোন কথা আমার জিডিপি বাড়বে না, আমার বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো তো আসলে জনগণের কাছাকাছি যাবার জন্য তারা কি আমাদের এইভাবে কি আর্মি ই দিয়ে পাহারা দিয়ে কোটি করে, যারা নিবন্ধিত দল না, তাদের পিছনে যদি যায়, যেমন ওই সরকার বিদায় নিয়েছে, তার অপকর্ম, তার এই সমস্ত অর্থনৈতিক যে কেলেঙ্কারিগুলি আছে অযথা খরচ করে, তার জন্য বিচার হচ্ছে, এখন আরও হবে, এও কিন্তু বিচার হবে। তাই আমি সরকারকে বলবো, এদের পিছনের জন্য আর্মির কোনো সাজোয়া যান এদের পিছনের জন্য না যায়। নেত্রকোনা স্কুল বন্ধ করে দিয়ে পুলিশকে রাখা হয়েছে। কি আইন শৃঙ্খলার যে অবস্থা, আইন শৃঙ্খলা অবস্থা হবেই। আইন শৃঙ্খলা তো এখানে তাদের পুলিশকে দিয়ে বিগত সরকার যে অপকর্ম করিয়েছে, তাদের মনের ভিতরে ভয় আছে। তারপরে এখন এই পুলিশ প্রশাসনের ভিতরে প্রচুর দুর্নীতিবাজ। এই আইন শৃঙ্খলার এই অবস্থায় আসলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে, সেটিকে আসলে আমরা এটা আমি মনে করি এই সর্বোচ্চ সতর্কতার ব্যাপার নিয়ে বলবো। আমি শেষ করি, যেটা বলার কথা বলা হচ্ছে সেটা না, আমি বলবো যে আওয়ামী লীগ যদি পারে, তাহলে আমি যেটা আজকের দিনে সম্ভবত তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীকে বলেছিলাম যে আপনি এবছর 15ই আগস্ট শোক দিবস পালন করতে পারবেন না, যদি কিনা আপনি এখনো তত্ত্বাবধায়ক সরকার দাবি মেনে নিয়ে ক্ষমতা হস্তান্তর না করেন। 15ই আগস্ট আনন্দ দিবস পালন করে মানুষ, উল্লাস করে মানুষ, নৃত্য করে মানুষ আসবে আপনার কাছে। এটা বিরতির সময় হয়েছে আমাদের। কাব্যশ্রীর দল না হয়তো করে 15ই আগস্ট দিয়ে করে দোয়া মাহফিল করুক, আমরা যখন করতাম ওই সময়। স্বরাষ্ট্র উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন যে আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং দেশ থেকে পাচার করা অর্থ ফিরিয়ে এনে রাজনৈতিক নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে। আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, এই পরিস্থিতি যখন স্বরাষ্ট্র উপদেষ্টা এই ধরনের বক্তব্য রাখেন, তখন আসলে যারা সাধারণ জনগণ আছেন তাদের উপর দিয়ে আসলে কি যাচ্ছে, সেই জায়গাটিতে আমি আসতে চাই। জিপি ইস্পাত রাজখান থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপি ইস্পাত রাজকাহন দেখছেন ববি হাজ্জাজ। যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি নিজেও বলেছেন যে আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং দেশ থেকে পাচার করা অর্থ ফিরিয়ে এনে রাজনৈতিক নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে। এটি তো সত্যি, আওয়ামী লীগ নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছেন এবং তাদের একটি আর্থিক শক্তি হয়তো আছে, সেটিকে তারা কাজে লাগানোর চেষ্টা করছেন কিনা? দেখেন, তারা আজকে থেকে না, গত অগস্ট মাসে যখন তাদের পতন ঘটে, তার কিছুদিন পর থেকেই তারা ধারাবাহিকভাবে চেষ্টা করে যাচ্ছে। এবং আমরা যারা রাজনৈতিক ময়দানে কাজ করি বা আপনারা যারা গণমাধ্যমে কাজ করেন, আমরা সবাই খুব ভালো করে জানি কতবার তারা ডিক্লারেশন পর্যন্ত দিয়েছে কর্মসূচির, এবং সেই কর্মসূচি কতটুকু কত স্বল্প পরিসরে তারা আসলে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। সেই জায়গায় বড় কিছু বদলায়নি। এবং এই শক্তিগুলো দেখেন, হঠাৎ করে তো আর ডলার নিয়ে এসে বাংলাদেশের টাকা ভাঙিয়ে এইভাবে তারা আসলে খেলা হয় না। অনেক এখানে আমাদের লোকাল কারেন্সি, যেমন মনে করেন আমরা এই জিনিসটা পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে, শুধু আমরা না, মানে আমরা অনেকেই এই পর্যন্ত আমরা আবেদন করেছি বা উপদেশ দিয়েছিলাম যে ডিমনিটাইজেশন, 1000 টাকার নোট, যেটাতে আর কি ওই যে তাদের গুপ্তধন যেখানে যেভাবে আর কি করা, এই 1000 টাকার নোট যদি ডিমনিটাইজ করে দেয়,
একটা অল্প সময় দিয়ে 1 সপ্তাহ 10 দিন সময় দিয়ে ডিমনিটাইজ করে দেয়, তাহলে এদের অনেকের মানে এই যে তাদের যে এই যে লোকাল যে চুরির টাকা গুপ্তধনগুলো তারা লুকিয়ে রেখেছে এগুলো বাতিল হয়ে যাবে, এখানে কিছু শক্তি বাতিল হয়ে যাবে। আইন শৃঙ্খলা বাহিনীকে কিভাবে তারা আরও ক্ষমতায়ন করতে পারে এটা নিয়ে 12 মাস ধরে আমরা বলে এসেছি, এখন পর্যন্ত কিছু হয়নি। এবং এই যে আপনি আমাদের মাননীয় হোম অ্যাডভাইজারের কথা বললেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অনেক দুর্বলতা আছে, তবে আমরা অনেক আগে থেকে বলে আসছি যে সবচেয়ে দুর্বল জায়গার মধ্যে একটা হলো আমাদের হোম অ্যাডভাইজার মহোদয়। উনি এখন পর্যন্ত আসলে শক্ত কোনো কর্মকাণ্ড না দেখাতে সক্ষম হয়েছেন, না জনগণের ভেতরে কোনো আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন যে উনার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো উন্নয়ন হবে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নয়ন হবে। সো এই জায়গাতে উনি আসলে কি বলছেন, কতখানি বলছেন, এখানে পুরো একটা সরকার ব্যবস্থা আছে, মানে পুরো একটা মেকানিজম আছে অন্তর্বর্তীকালীন সরকারের, তারা কিভাবে কিসের দায়ভার নিচ্ছেন বা নিচ্ছেন এটা পরিষ্কার করা খুব প্রয়োজন। স্বরাষ্ট্র উপদেষ্টার মুখ থেকে যখন আসলে এই ধরনের কথা আসে তখন আসলে সাধারণ জনগণের জন্য আতঙ্কিত হওয়াটাও আরেকটু বেশি স্বাভাবিক বলে মনে করেন? এটা তো নিশ্চয়ই স্বাভাবিক। আর আমরা যে জায়গায় আছি সেই জায়গা থেকে মানে উনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন এবং অনেক দিন ধরে আছেন, এটাও কিছু দুঃখজনক, বিকজ উনি অনেক আগে থেকেই প্রমাণ করেছেন পরিষ্কার যে উনি এখানে যেই শক্ত পদক্ষেপগুলো নেওয়া দরকার বা যেই ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো নেননি এবং হয়তো নেয়ার ক্ষমতা ওনার নেই বা এবিলিটি ওনার নেই। এবার বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, আমি গোলাম সারোয়ার মিলন আপনাকে একটু জিজ্ঞাসা করি, যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে তার মধ্যে প্রথম দুটি একটু আমি আপনাকে পড়ে শোনাতে চাই। 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালিত হবে। 8 আগস্ট পর্যন্ত নিয়মিত সন্দেহজনক ব্যক্তি সহ মোটরসাইকেল, মাইক্রোবাস, অন্যান্য যানবাহন তল্লাশি করা হবে। এই ধরনের তল্লাশি বা যে অভিযান পরিচালনার কথা বলা হচ্ছে সেখানে আসলে কোনো নিরপরাধ ব্যক্তিও যে সেখানে আটক হবেন না সেই নিশ্চয়তা আমরা দিতে পারছি কি? না, সেই নিশ্চয়তা কেমনে পাবেন? সেখানে নিরাপদ লোক বেশি বিব্রত হবে এবং নিরাপদ লোকদের উপরই বেশি হবে, কারণ যারা ক্রাইম করবে তারা এগুলিকে এড়িয়েই করার চেষ্টা করবে। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আজকে আপনি যেটা বললেন যে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে, এটা ঠিক আছে, সরকার তো তার পদক্ষেপ নিবেই, কিন্তু এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে চতুর্থ শিল্প বিপ্লবের যেটা উনি, আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আপনার কথা, আপনার চেহারা নকল করে, শেখ হাসিনার চেহারা নকল করে কিংবা ডক্টর কত কিছু আমরা দেখি না ইয়েতে, তো এরকম তো হবেই। তো এগুলিকে মানে প্রোটেক্ট করার জন্য তো আমাদেরও সেরকম ব্যবস্থা থাকতে হবে। 1। 2 নম্বর হচ্ছে যে চাঁদাবাজদের বিরুদ্ধে আজকে বিএনপির বিরুদ্ধে অভিযোগ ছিল এবং সেখানে কিন্তু বিএনপি আমরা যতটুকু দেখেছি রাজনৈতিক কর্মী হিসাবে তারা সাংগঠনিকভাবে তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এখন আজকে শুনতেছি জামাতের লোকেরাও নাটোরে চাঁদাবাজি করছে, যা এনসিপির লোকেরা চাঁদাবাজি করতেছে। তো যদি চাঁদাবাজি করে তাই সেই জায়গায় এই যে কি বললেন 29 জুলাই থেকে সর্বোচ্চ নিরাপত্তা যেমন দরকার, তাহলে চাঁদাবাজদের বিরুদ্ধে সে অ্যাকশনটা দরকার এবং সেটা তো সরকার করবে। এবং আজকে আরেকটা কথা বলতে চাই, দেখেন এই যে নিবন্ধিত দলের কথা বললেন আমার হাবিব ভাই, আমরা জনতা পার্টি বাংলাদেশ, যার স্লোগান হচ্ছে আমরা ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা অনিবন্ধিত দল, আশা করি আমরা নিবন্ধন পেয়ে যাব শর্ত পূরণ করে যা যা দিয়েছে। তো তাদেরকে 4টা দলের মধ্যে ডাকা হয়, হোয়াই নট উই? এই কারণে বলছি, আপনারা বলবেন তারা তারুণ্যের শক্তি, ওকে, আমাদের মধ্যে তো আমরা শো আপ করি না, আমরা পুলিশের ছত্রছায়ায় গিয়ে আমরা নিজেকে আমরা কিংস পার্টির মতো আচরণ করি না। আমাদের এই সরকারের আশীর্বাদ পুষ্ট, হ্যাঁ ঠিক আছে, আশীর্বাদ পুষ্ট মানলাম, তারা তাদের আশীর্বাদ পুষ্ট একটা রাখছে, ঠিক আছে, আমি এতে কোনো অসুবিধা নাই। কিন্তু আজকে তারা কিভাবে মানে এই জায়গাটা পায় বড় 4টা দলের মধ্যেই? আমাদের মধ্যে ওই যে বললাম প্রথমে, আমার প্রথম পর্যায়ে বক্তব্য, আমাদের মধ্যে উইজডমওয়ালা লোক আছে, আমাদের মধ্যে ঐক্যেরও অভাব দেখা যাচ্ছে। হাবিবুর রহমান হাবিব, এই যে ঐক্যমত্য কমিশনের বারবার মিটিং এর কথা আমাদেরকে গোলাম সারোয়ার মিলনও বলছিলেন যে অনেক রাজনৈতিক দলকেই ডাকা হচ্ছে না, কিন্তু এনসিপিকে আসলে এমন অনেক তথ্যই দেওয়া হচ্ছে যেটা আসলে অন্যান্য বড় রাজনৈতিক দলও জানতে পারছে না। সেখানে জুলাই সনদের খসড়া তারা গ্রহণ করতে পারি না এমন বক্তব্য দিয়েছে এনসিপি এবং তারা এটির তীব্র বিরোধিতা করেছেন, সেই বক্তব্য
তারা রেখেছেন। এরকম একটি যখন আমরা ঐক্য থেকে আরেকটু দূরে সরে যাচ্ছি, এরকম পরিস্থিতিতে আইন উপদেষ্টা আজকে বলেছেন শেখ হাসিনার অডিওগুলো শুনে বোঝা যায় তার এখনো প্রতিশোধ নেবার ইচ্ছা আছে এবং তিনি শেখ হাসিনা তার দোষরা যে অপরাধ করেছে 1971 সালে পাকিস্তানি বাহিনীর সাথে তুলনা করেছেন। পরবর্তীতে যদিও তিনি আবার তার ফেসবুক ভেরিফাইড পেজে 5ই অগাস্টকে 71-এর সাথে তুলনা করার জন্য ক্ষমা চেয়েছেন। সবকিছু মিলিয়ে আসলে আমরা সুযোগও করে দিচ্ছি কি খানিকটা আসলে এই দোষদেরকে ষড়যন্ত্র করার জন্য কিংবা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য? না, অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য তো সরকারই দায়ী। সরকার তো সঠিক মতো পদক্ষেপ সঠিক সময় নিচ্ছে না। একটা দলের প্রতি এত অন্ধ হয়ে গেছে তাদের সব কিছু দিয়েই তাদেরকে সহায়তা করতে, অন্য দলগুলি সেখানে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছে না বা করতেছে না। আর 71-এর সাথে 71-এ লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, জামাত সেটা করেছে, তারা রাজাকার সৃষ্টি করেছিল, তারা শান্তি কমিটি বানিয়ে সেখানে মেয়েদেরকে পাকিস্তানে তুলে দিয়েছিল। সেই রাজাকার আলবদর আলসম সৃষ্টিকারীরা তো আজকে বাংলাদেশের রাজনীতি করতে এবং দাপট দেখাচ্ছে, তারা এই যে সনদ মানে না। ওদের তো বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া উচিত না। জামাত তো একসময় বিএনপির সাথেও রাজনীতি ছিল, করেছে, আপনাদের সাথে নির্বাচন ছিল, করেছে। তখন আমরা আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল, তখন আমরা ফ্যাসিস্টকে মোকাবেলা করার জন্য যখন গ্রামের মধ্যে জামাতকে কাজে লাগিয়েছেন। লাগে না, যেমন গ্রামে যদি একটা ধরেন হিংস্র জন্তু প্রবেশ করে তখন কার সাথে কার মারা আছে, কে মুসলমান, কে হিন্দু, কে ভাই, কে দেখেন সবাই মিলে কৌশলের অংশ। আমরা সেই হিসাবে ওই ফ্যাসিস্টকে প্রতিহত করার জন্য আসলে আমরা সেটাকে বরণ করেছিলাম। এখন তার মানে কি তাই তারপরে সে তার হিংস্র দন্ত বের করে আমাকে থাপা মারবে? এখন জামাত যেটা করতেছে তাতে জামাত নিজে, তারপরে কি আগে তো তাও তারা ওটা স্বীকারও করতো না, অস্বীকার করতো না। এখন একদম জামাতের আমি নিজে দায়িত্ব স্বীকার করে নিয়ে বলেছে 71-এ আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম। এটা বড় কিছু বিষয় না। এই কথার মধ্যে দিয়ে প্রমাণ করেছে তারা রাজাকার সৃষ্টি করেছে এবং পাকিস্তানের সমস্ত প্রত্যেক দায়িত্ব তাদের। অতএব এখন ঘরে ঘরে স্লোগান হচ্ছে জামাত শিবির রাজাকার এই মধ্যে বাংলাদেশ, জামাত শিবির পাকিস্তানের রাজাকার, পাকিস্তানে ফিরে যায়। সেটা তো আসলে নির্বাচনের মধ্য দিয়ে জনগণকে, এটা জনগণ এটা আসবে এবং ইসলামিক দলগুলি আছে তারা একে মুসলমান স্বীকার করতে চায় না। ইসলামিক দলগুলি বলছে মৌদুদ দল, যে ইসলামের কোনো নেই। এখন আপনাকে যে কথা আমি বলতে চাচ্ছি, এই যে আজকে ফ্যাসিস্টকে আনার জন্য কারাই করতে পিআর সিস্টেম যদি আসে, আমি আপনাকে আজকে বলে দিচ্ছি আপনার নিম্ন কক্ষ এখন হবে না। তারপর দাবি করেছে চরমানে প্রথম যারা স্বাধীনতা যুদ্ধের সময় ঘোর বিরোধী ছিল তারা এখন স্বাধীনতা বিরোধী জামাত শিবির রাজাকার আর চরমানায় এক হয়েছে। এখন এনসিপি ওদের সাথেই নাই, কিন্তু এনসিপি নিজেই আলাদা একটা হয়ে তারা নিজের মধ্যে সব কিছু করে সম্ভব, এটা সহজ। আজকে তারা জুলাই সনদের জন্য এত কথা বললো, সরকারের পক্ষ থেকে জুলাই সনদের খসড়া দেওয়া হলো, তারা মানবে না। সেটাকে ঘিরে আসলে এক ধরনের দ্বন্দ্ব বাড়ার শঙ্কা আছে এবং এখানে সব ব্যাপারে সবাই তো একমত হবে না। সেখানেই প্রশ্নটা, এই যদি আসলে শঙ্কা যেগুলো আমাদের দূরত্ব বাড়ছে, সেই শঙ্কা যত বাড়বে তার মানে তত বাড়বে আওয়ামী লীগ তত নিশ্চয়ই সেই সুযোগটি তারা কতখানি কাজে লাগাচ্ছে সেই জায়গাটিতে আমরা আসতে চাই। আরেকটি বিরতির সময় হয়েছে। জি 25 প্রাথমিক রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। জি 25 প্রাথমিক রাজকাহন দেখছেন। গোলাম সারোয়ার মিলন, জুলাই সনদের খসড়া গ্রহণ করতে পারি না এনসিপি বলেছে এবং তারা এটির তীব্র বিরোধিতা করছে। নানান ইস্যু নিয়ে যখন জাতীয় ঐকমত্য কমিশনে বারবার আলোচনায় বসা হচ্ছে তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিধাদ্বন্দ্ব যথেষ্ট সুস্পষ্ট হচ্ছে। এটি একটি বড় ঘটনা এবং সেই সাথে নির্বাচনকে ঘিরে বেশ কিছু ইস্যু নিয়ে এখনো আমরা দেখতে পাচ্ছি সুস্পষ্ট দ্বন্দ্ব রয়েছে। সবকিছু মিলে আসলে আওয়ামী লীগ নানান সময় বৈঠক করছে, সেই খবর নিশ্চয়ই আপনি দেখেছেন, নানানভাবে গণমাধ্যমগুলোতে আসছে, এমনকি ভারতীয় গণমাধ্যমেও এটি নিয়ে প্রতিবেদন হয়েছে যে শেখ হাসিনার সাথে বৈঠক করার জন্য চাঁদাবাজি পর্যন্ত করা হচ্ছে রীতিমতো ভারতে বসে। এই সুযোগগুলো আসলে কাজে লাগাচ্ছে কতখানি? কে কাজে লাগাচ্ছে? আওয়ামী দোসররা করবেই, তারা তো পতিত, তারা তো দেশে অস্থিতিশীলতা, তারা তাদের স্বার্থ হাসিলের জন্য তাদের যা যা করা দরকার তাই তো করবে। এখন প্রশ্ন হলো এই অভ্যুত্থানে যে একটা ঐক্যের যে মানে আমরা ঐক্যতান তৈরি করেছিলাম, যে স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে যে 24-এর গণ অভ্যুত্থানটা হয়েছিল, আমাদের মধ্যে আজকে বিভাজন কেন? আমি বিশ্বাস করতে চাই যে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল, জামাত 71-এর মুক্তিযুদ্ধের জন্য তাদের জবাবদিহি করতে হবে। আমরা কিন্তু যে কারণে আমাদের বক্তব্য হচ্ছে যে 71-এর মুক্তিযুদ্ধ এটা আমাদের শেকড় এবং 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সমন্বয় আগামী দিনের পথ চলা। কিন্তু আপনার 71-এ তাদের কিন্তু স্বীকার করতে হবে যে আমরা সেদিন ভুল করেছিলাম। হ্যাঁ, একটা তারা পাবলিকলি তো বলেছে ডক্টর শফিকুর রহমান, কিন্তু আমার মনে হয় এটা যথেষ্ট না। তাদের স্পষ্ট করতে হবে বাংলাদেশের রাজনীতি হবে ইসলামিক। আমরা বিশ্বাস করি, এখানে এই তিনজনই আমি বিশ্বাস করতে চাই, আমরা জাতীয়তাবাদী মধ্যপন্থী একটি দল, আমরা ইসলামিক মূল্যবোধের রাজনীতি করি। এখন
এইটার মধ্য দিয়ে আমরা বিভিন্ন মত পথের লোক থাকতে পারি, আমাদের কৌশলের এটা থাকতে পারে, ভিন্নতা থাকতে পারে। এখন এর বাইরে গিয়ে আপনি ইসলামী ট্যাগ যদি আমরা লাগাতে চাই যে মোল্লাদের একটা রাষ্ট্র হয়ে যাবে, তালেবানি রাষ্ট্রের দিকে চলে যাবে, তাহলে কি বিশ্বে আমাদের দিকে আপনি কি ভবিষ্যতে আপনি পথ চলায় আমাদের জিও পলিটিক্যালি আমরা কি ভালো অবস্থা থাকতে পারবো? সুতরাং আমরা একটা ন্যাশনালিস্ট ফোর্স এখানে গ্রো করুক, এবং আমি বিশ্বাস করতে চাই যে জামাত ইসলাম কিংবা চরমনাই পীর সাহেব ওনারাও ইসলামিক মূল্যবোধের কথা বলে তারা দল করুক। ঠিক আছে, আগামী দিনে আমার যেটা বক্তব্য, জাতীয়তাবাদী শক্তির একটা ফোরাম হতে পারে, যাদের অবস্থান থেকে ইসলামিক শক্তিও হতে পারে, এবং সেইভাবে জনগণ ডিসাইড করবে তারা কোনটা চায়। কারণ বাংলাদেশের মানুষ এবং সেটা নির্বাচন, আমরা সেই নির্বাচনটা চাই। আমি সেই জন্য আমি বলবো যে এই মুহূর্তে ঐক্যের যে আমাদের যে বিভাজনটা, যেটা আপনি বললেন যে সনদ নিয়ে, এইটাই তো এখন প্রথমেই তো আমি ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি বলবো, কিংবা রাজনৈতিক বিশ্লেষক হিসাবে যদি বলেন, জনগণ বলতেছে যে তাহলে কি পিআর, যেটা জনগণ এখনো অভ্যস্ত নয়, আমি নীতিগতভাবে পিআরের ভালো মন্দ দিক থাকতে পারি, সেটা আলোচনা করতে পারি, কিন্তু আপনি প্রথমেই বলতেছেন যে পিআরের কথা। যদিও আমাদের বক্তব্যে একটা কথা বলা হয়েছে আমাদের পক্ষ থেকে যে আমরা নিম্নকক্ষ আমরা প্রচলিত ব্যবস্থা হইতে পারে, কিন্তু আমি শেষ করতে দেন, এবং উচ্চকক্ষে পিআরের ভিত্তিতে নমিনেশন হইতে পারে, সেটা হইতে পারে, কিন্তু নিম্নকক্ষে এটা নির্বাচন হইতে হবে। আমি শেষ করতে চাই এইভাবে যে 1.5 লক্ষ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, ভালো, এটা ভালো উদ্যোগ। 60,000 থাকবে, এদেরকে প্রশিক্ষিত করে, যেটা উনি একটা টক শোতে বলেছিলেন, আমি ছিলাম, 8 ডিভিশনে 8 দিনে ইলেকশন করা উচিত, তাহলে আমরা নির্বাচনী শৃঙ্খলায় আমরা ফিরে আসতে পারবো। নির্বাচন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়তো এই বিশৃঙ্খলা বা এই ষড়যন্ত্রগুলোকে রুখে দিতে। ববি হাজ্জাজ, বিভিন্ন ইস্যু নিয়েই তো আসলে আমরা ষড়যন্ত্রের খোঁজ দেখতে পাচ্ছি, এবং যেই জায়গাটিতে আসলে জুলাই সনদটা খুব গুরুত্বপূর্ণ ছিল এবং এই মাসের মধ্যে সেই সনদ ঘোষণা করবারও কথা ছিল, সেটি নিয়েও কিন্তু আমরা দেখতে পেলাম খুব সুস্পষ্ট বিভেদ তৈরি হচ্ছে। জামাতও বলেছে যে জুলাই সনদের খসড়া অসম্পূর্ণ এবং তারা এই জুলাই সনদের কিছু অংশকে বিপজ্জনকও বলেছে। এনসিপিও তাদের সুস্পষ্ট বক্তব্য দিয়েছে। ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এবং সেই নির্বাচন নিয়েও নানানভাবে ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন কেউ কেউ। সব কিছুতে কি তাহলে আমরাই আসলে ষড়যন্ত্র খোঁজার চেষ্টা করছি? ষড়যন্ত্র দেখেন, আপনি এই জুলাই সনদ নিয়ে শুরুতে একটা কথা বলছিলেন যে বড় দলগুলোর ভিতরে বিভেদ। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি জানি না কিভাবে বড় দল ডিফাইন্ড হয়, বাট যদি আপনি ফলোয়িং, অ্যাক্টিভিস্ট বেস বা দলীয় ইতিহাস যে কোনো মার্জিনে আপনি যদি মাপেন, এনসিপি বড় দল, তাহলে অ্যাটলিস্ট 20টা বড় দল আছে বাংলাদেশে, আর না হলে এনসিপি বড় দল না। জামাত বড় দল আমি মানছি, কিন্তু জামাত যেমন বড় দল, বিএনপি বড় দল, কিন্তু বিএনপির সাথে কম্প্যারিজনে জামাত আসলে বড় দল না, বাকি সবার সাথে কম্প্যারিজনে জামাত বড় দল। সো এই আলোচনাগুলোতে হঠাৎ করে এনসিপি প্রাধান্য পাবে বা জামাত প্রাধান্য পাবে, এটা একটু মুশকিল বিষয়। যেখানে বাইফার সবচেয়ে বড় যেটা দল, আমি বলছি না বিএনপিকেও প্রাধান্য দেওয়া উচিত, বাট আমরা পরিষ্কারভাবে দেখেছি যে বিএনপি কোনো প্রাধান্য পায়নি। আমি এটাকে সাধুবাদ জানাই, কিন্তু বিএনপি যে কোনো প্রাধান্য পায়নি এইটাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু সবচেয়ে বড় দলটাকে তুমি প্রাধান্য দিলা না, তুমি সেকেন্ড যে সাইজের দল এবং ওটার থেকে প্রথমটার থেকে অনেক ছোট, সেটাকে তুমি প্রাধান্য দিচ্ছ, আর এমন একটা দলকে প্রাধান্য দিচ্ছ যেটার দলের পরিচিতি এখনও নাই। দলের পরিচিতির কারণে এটাও পরিষ্কার করে বলছি যে এনসিপি একটা দল যেটার এখনও কোনো লিখিত ডকুমেন্ট নাই, একটা ম্যানিফেস্টো, একটা ডিক্লারেশন, একটা কনস্টিটিউশন। সো এনসিপির নেতারা নিজেরাও জানে না আসলে এই দলটা কিসের ভিত্তিতে দাঁড়িয়ে আছে, মানে কোন ইডিওলজির ভিত্তিতে দাঁড়িয়ে আছে, তারা নিজেরাও জানে না, কারণ লিখিত আকারে কেউ একে অপরের সাথে ডিসকাস করে পরিবেশন করে নাই। সো তাহলে এই দলটা যেটার এখনো ভিত্তি, ইডিওলজিক্যাল ভিত্তি এখনো হয়নি, সেই দলকে মেজর করে তাদের সাথে আলোচনা এবং সরকারের পক্ষ থেকে একটা প্রচেষ্টা যে তারা একটা মেজর দল, এই আলোচনাটা সব জায়গায় তৈরি করা, খবরে হোক, যেখানেই হোক, মিটিংয়ে হোক, যেভাবে হোক, সব জায়গায়। এবং এটা এই যে যারা এই কাজগুলো করছে আমরা পরিষ্কারভাবে দেখছি, তারাই বারবার নির্বাচন পেছানোর মতো ইঙ্গিত দিচ্ছে, এগুলো নিয়ে পরিষ্কার কথা বলতে চাচ্ছে না। যেই জায়গা থেকে আওয়াজ আসছে নাহিদকে প্রধানমন্ত্রী দেখতে চাই, সেই জায়গা থেকেই বলছে প্রধান উপদেষ্টা বলে দেওয়ার পরও যে না, নির্বাচন কবে হবে সেটা তো সামনে যেয়ে জানা যাবে। যেই দল থেকে বলা হচ্ছে এনসিপির পদযাত্রায় সবার অংশগ্রহণ করা উচিত, সেই একই জায়গা থেকে যখন প্রধান উপদেষ্টা ডিসেম্বর নিয়েও নির্বাচনের কথা বলেছেন, তখনও বলা হয়েছে যে না, নির্বাচন এখনো তারিখ ঘোষণা করা হয়নি বা বলা হয়নি। সো এই যে এই জায়গাগুলো
আমাদের সকলের ভিতরে অনেক সন্দেহ তৈরি করে, আশঙ্কার জায়গাও তৈরি করে। রাজনৈতিক দলগুলোর শক্ত অবস্থান এই মুহূর্তে খুবই জরুরি ছিল, অবভিয়াসলি খুবই জরুরি ছিল, এবং রাজনৈতিক দলের শক্ত অবস্থান যে নেই তা না, কিন্তু দুই একটা রাজনৈতিক দল তাদের স্বার্থ হাসিলের জন্য তারা নতুন নতুন ন্যারেটিভ দিতে চেষ্টা করছে, এবং এখানে সরকারের পক্ষ থেকে কিছু লোকজন তাদেরকে সহযোগিতা এই যে করছে। তারা নতুন নতুন ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করছেন, হাবিবুর রহমান হাবিব সেই জায়গাটি থেকে তো আসলে নানানভাবে ষড়যন্ত্র করার সুযোগ তৈরি হচ্ছে, সেটিও তো আরো প্রকট হচ্ছে। সেখান থেকে একটু জানতে চাই যে ডাকসু নির্বাচন, সেটিকেও অনেকেই মনে করছেন ছাত্র রাজনীতি পুনর্জাগরণ না হয়ে আবারও আশার গুড়ে বালি হতে পারে, এবং এই যে নানান ইস্যুগুলোকে সামনে আনা হচ্ছে বিভিন্নভাবে দ্বিধা বিভক্তি তৈরি করবার জন্য, সবকিছু মিলে আসলে নির্বাচন যতখানি আমরা এগিয়ে নিয়ে আসার চেষ্টা করছি তখনই ষড়যন্ত্র বারবার মাথাচাড়া দিয়ে উঠছে। আমি প্রথমে ববি হাজজাদের কথাকে সমর্থন করছি, উনি যেটা বললেন সুন্দরভাবে শপথ করে বলেছেন। এই যারা নির্বাচন পিছাতে চায় তারা এখন রাষ্ট্রের ক্ষমতা ভোগ করতেছে পুরোপুরি, এনসিপি জামাত দেখতেছেন, সেই জন্য তারা নির্বাচনটা চায় না। পেয়ার সিস্টেম তা একবার বলে, আবার বলে যে তাতে সংসদ নির্বাচন কি আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে, নানান কাহিনী নানান কাহিনী আসলে। আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে আওয়ামী লীগ 15 আগস্টকে কেন্দ্র করে তাদের মিলাদ মাহফিল দোয়া মাহফিল তারা করতে চেষ্টা করতে পারে, তার বাইরে তারা বোমাবাজি করবে, ভাঙচুর করবে, সন্ত্রাস করবে, আমার কাছে মনে হয় না। এটা তো তাদের কাজ না, আর এই মুহূর্তে করলে খুব লাভবান হতে পারবে না। দ্বিতীয়ত কথা হলো যে নির্বাচন নিয়ে যে খেলাটা চলছে, এনসিপি ধরেন জুলাই সনদে স্বাক্ষর করলো না, জুলাই সনদের মধ্যে অবশ্যই থাকতে হবে 71-এর যারা ঘাতক তাদের এর মধ্যে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, তারা রাজনীতি করতে না হবে, তারা রাজনীতি সিদ্ধ করতে হবে। সেখানে আছে চরমনাই আছে, সেখানে জামাত আছে। জুলাই সনদের ভিতরে 90 একটা আন্দোলন হয়েছিল, নুরুসলিনটা জীবন দিয়ে শহীদ হয়েছিলেন, তারা থাকতে হবে। জুলাই সনদের মধ্যে বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিস্টের জন্ম না হয়, এই দাবিগুলো কি আপনারা ঐক্যমত্য কমিশনের কাছে করেছেন? না, আমাদের সরকারের পক্ষ থেকে এইগুলি তো আছে, এর ভিতরে দু একটা না থাকলে আমি বলছি ইনক্লুড। আমাদের তো বলতেছে গতকালের দরকার, তো এই জন্য বলতেছি এটাই দরকার যে 71-এ ফরাজদার শক্তিরা যেন। আমাদের সময় একদম শেষ, আমি একদম শেষ কথা বলি, জানতে চাই সহিংসতার যে শঙ্কা আসলে আমরা করছি আমার কাছে মনে হয়, আমি এটা বিশ্বাস করি না যে আওয়ামী লীগ এত বড় ভুল করে এখন সমস্ত কর্মী বিপদে পড়বে, এটা আমি মনে করি না। এইটা করতে পারে আমার কাছে না, এই মুহূর্তে আমার কাছে তারা একটা করতে পারে, সেটা হলো যে 15 আগস্ট তারা শোক দিবস উপলক্ষে তারা বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল মিলাদ মাহফিল তারা করার চেষ্টা করতে পারে, এর বাইরে তারা অন্য কিছু করবে বলে। বর্তমান বাস্তবতায় সেই সহিংসতার সংখ্যা আপনারা অন্তত কম দেখছেন। আমি প্রধান উপদেষ্টা বলছি আপনার সন্তানদেরকে নিয়ন্ত্রণ করেন, তার এই সন্তান, এই সন্তানের কিন্তু অবাধ্য হয়ে গেছে। ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব, গোলাম সরওয়ার মিলন এবং ববি হাজজাজ আজকে রাজকাহন আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 প্রাথমিক রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গে থাকুন।